তাবিথ আওয়ালের পক্ষে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালানোর সময় বেগম জিয়ার গাড়ি বহরে হামলা ভাঙচুর। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাটক শুরু করেছেন বেগম জিয়া, বললেন প্রধানমন্ত্রী। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব বন্ধের আহ্বান। তার এক সিকিউরিটি ফোর্স সেখানে গুলি চালায়, সাধারণ মানুষকে হামলা করে, মাঠে নেমেই একটা অশান্তি সৃষ্টি হয়েছে। ঢাকার 2 সিটি নির্বাচনে আজও প্রার্থীদের প্রচারণা সহ নানা কর্মসূচি। মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রীর ইশতেহার ঘোষণা। সালাউদ্দিন আহমেদের খোঁজে 6 মাস অনুসন্ধান চালানোর নির্দেশ হাইকোর্টের। স্বামীকে খুঁজে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আবারও স্ত্রীর আহ্বান। এবং পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। মৌলবাদীরাই পরিকল্পিতভাবে এ কাজ করেছে, অভিযোগ মানবাধিকার চেয়ারম্যানের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। ঢাকা উত্তর সিটি নির্বাচনের মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজারে এ হামলায় ইট পাটকেল নিক্ষেপ ছাড়াও লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙচুর চালানো হয়। হামলার ঘটনায় বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ এর একজন সদস্য ও তার গাড়ি চালক ছাড়াও আরও 4 জন আহত হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার সময় পুরো কারওয়ান বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ, আশেপাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন ছাড়াও যানবাহনগুলোকে দ্রুত নিরাপদ দূরত্বে ছুটতে দেখা যায়। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। হামলা চলাকালে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি এফডিসির সামনে দিয়ে দ্রুত হাতিরঝিলের দিকে চলে যায়। পরে পুলিশ কারওয়ান বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল 4:30টার কিছু পরে বেগম জিয়া তার গুলশানের বাসা থেকে তাবিথ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে বের হন। তার গাড়িবহরটি গুলশান 2, বনানী, মহাখালী, ফার্মগেট হয়ে কারওয়ান বাজারে পৌঁছলে হামলার শিকার হন তিনি। এর আগে তিনি কারওয়ান বাজারে তাবিথ আওয়ালের পক্ষে গাড়ি থেকে মাইকে ভোট চান। আপনারা সকলেই তাবিথ আওয়ালকে চেনেন। সে একজন শিক্ষিত, যোগ্য, উপযুক্ত ছেলে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সবার কাছে, এই দেশ থেকে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের জান মালের নিরাপত্তার অধিকার সব কেড়ে নিয়েছে অবৈধ স্বৈরাচারী অত্যাচারী সরকার, খুনি সরকার। সেজন্যই আজকে ঢাকা নগরীর রাস্তাঘাটের চেহারা দেখেন, কোনো উন্নয়ন নাই, সব শুধু চুরি, চুরি আর চুরি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত এক সিএফএস কর্মী ও তার গাড়ি চালক সহ আহতদের দেখতে হাসপাতালে যান বেগম জিয়া। সোমবার রাত 9:30টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান বেগম জিয়া। এ সময় তিনি আহতদের খোঁজ খবর নেন। হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। এদিকে রাজধানীর নয়াপল্টনের তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিএনপি নেত্রীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা করা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন। পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার গাড়ির বহরে ভাঙচুর ও সশস্ত্র হামলার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। ঢাকা, চট্টগ্রাম মহানগর ছাড়া সারা দেশে সকাল সন্ধ্যা বুধবার হরতাল। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে বেগম জিয়ার গাড়িবহরে হামলা চালাতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। রাজধানী নাখালপাড়ায় তার বাসভবনে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি একথা বলেন। বিক্ষুব্ধ মানুষ তার উপর হামলা পরিচালনা করতে পারে, অথবা তিনি, তার দলের মধ্যে অনেক অন্তর্কন্দল আছে, অথবা তিনি গত 3 মাস ধরে মানুষকে অবরুদ্ধ করে রেখে এবং বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে সরকার পতন ঘটাতে পারেননি। সেজন্য তিনি একটি নাটকও সৃষ্টি করতে পারেন। সরকার নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবে এবং আমি অনুরোধ জানাবো বিএনপি নেত্রী
এইভাবে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য, পানি ঘোলা করার জন্য চেষ্টা না করেন। সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহখানেক বাকি। এরই মধ্যে নির্বাচনী পোস্টার, লিফলেট আর প্রচার প্রচারণায় মুখর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রতিটি অলিগলি। মেয়র প্রার্থীরা গত কয়েকদিনের মতো সোমবারও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন, দিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও। পাশাপাশি দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তার স্ত্রী আফরোজ আব্বাস। এদিকে সুধী সমাবেশে অংশ নিয়ে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাইদ খোকন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হলেও এবার এই নির্বাচন মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব বহন করছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাইদ খোকন অংশ নেন সুধী সমাবেশে। এ সময় ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন তিনি। ঢাকাবাসীর জন্য আমার জীবনটাকে উৎসর্গ করব, আমি কথা দিচ্ছি। ঢাকা সিটি কর্পোরেশনের এই নির্বাচন শুধু ঢাকা সিটি কর্পোরেশন, এটা একটা স্থানীয় সরকারের নির্বাচন হবে। রাজনৈতিক পরিস্থিতিতে আজ এই নির্বাচন অনেকটাই মধ্যবর্তী নির্বাচনের তাৎপর্য এবং গুরুত্ব বহন করে চলেছে। এই নির্বাচন শুধু ঢাকা শহরের নির্বাচন নয়, আমি মনে করি এই নির্বাচন ৭১-এর পরাজিত সৈনিকদের সঙ্গে বাংলার মুক্তিকামী মানুষের একটা নির্বাচন হতে যাচ্ছে। পর্যাপ্ত ফুট ওভার ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তার স্ত্রী আফরোজ আব্বাস। নগরের সমস্যা সমাধানের লক্ষ্যে স্বল্পমেয়াদী 180 দিনের কর্মসূচি গ্রহণ করা, নগর ব্যবস্থাপনায় সুশাসন ও সেবার মান উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ করা, ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে সবার বাসযোগ্য বিশ্বায়নের উপযোগী করে ঢাকাকে গড়ে তোলা। এদিকে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গণসংযোগ চালিয়েছেন রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। এ সময় নানা ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, যা আশা করেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি সাড়া পাচ্ছি। তো আমরা কনফিডেন্টলি বলতে পারি যে যদি একটা সুস্থ নির্বাচন হয়, ভোটাররা যদি ওদের কেন্দ্রে যেতে পারে, তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। ভোটারদের আমি বলতে চাচ্ছি, আপনারা পিছ নামবেন না, আপনারা প্রস্তুত থাকুন। আপনাদের জবাবটা যেন সরকার পেয়ে যায় 28 এপ্রিল বাস মার্কাকে ভোট দিয়ে। উত্তরের আরেক মেয়র প্রার্থী আনিসুল হক উত্তর সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ডের নাগরিক সমস্যা ও প্রত্যাশা নিয়ে পরিচালিত জরিপ থেকে পাওয়া ফলাফল অনুযায়ী নিজের কর্মপরিকল্পনার কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেন। আমি নগরবাসীকে অনুরোধ জানাই, আমাকে ভোট দিন। আপনার স্বপ্নের শহর গড়তে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিন। আপনি জিতলে আমি জিতব, আমি জিতলে আপনি জিতবেন। আমাদের এই সমাধান যাত্রায় আমাদের সব প্রশ্নের উত্তর দেবে ঢাকা উত্তর। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এদিকে 3 সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে সোমবার নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে মঙ্গলবার। প্রচারণায় মাঠে নেমে মেয়র থেকে কাউন্সিলর অনেক প্রার্থী তোয়াক্কা করছেন না নির্বাচনী আচরণবিধির। এতে হরহামেশাই ঘটছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। এমন অভিযোগ আছে ঢাকা সিটি নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে। এতে করে নির্বাচনের আগেই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে রিটার্নিং কর্মকর্তারা বলছেন কঠোর অবস্থানেই আছেন তারা। অন্যদিকে আচরণবিধি নিয়ন্ত্রণে রিটার্নিং অফিসারকেই ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নির্বাচন কমিশন। রাশেদ লিমনের রিপোর্ট। ঘড়ির কাঁটায় বেলা 10টা। নির্বাচনী আচরণবিধি অনুসারে দুপুর 2টার পর মাইকিং করে প্রচারণা শুরু করার কথা থাকলেও মানছে না অনেকেই। আচরণবিধিতে একই সঙ্গে একাধিক মাইকের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তার তোয়াক্কা করছেন না অনেকেই। এদিকে দেয়ালে পোস্টার লাগানোর নিয়ম না থাকলেও রাজধানীর দেয়ালগুলো এখন যেন প্রার্থীদের প্রচারণার ক্যানভাস। দৃষ্টান্তমূলক তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্রমেই বাড়ছে এর প্রবণতা। যদিও রিটার্নিং কর্মকর্তারা বলছেন কঠোর অবস্থানেই আছেন তারা। আচরণবিধির বিষয়ে কাউকে 1%ও ছাড় দেওয়া হবে না, এটাই পরিষ্কার। আমার কাছে যে সকল অভিযোগ আসে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেট 6 জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের 11 জন 19 জন সরকারি রিটার্নিং অফিসার, ওনারা নির্বাচন এলাকায় ঘুরছেন।
এর মধ্যে কিন্তু আমরা জরিমানা করেছি আমরা 39 জনকে। এমন অবস্থা নির্বাচনের জন্য বিপজ্জনক বলে মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার। এক্ষেত্রে কমিশনের হস্তক্ষেপ জরুরি বলেও মনে করেন তিনি। আচরণবিধি যেভাবে লঙ্ঘিত হচ্ছে সেখানে নির্বাচন কমিশনের একটা এফেক্টিভ রোল দেখা যাচ্ছে না বলেই এগুলো বাড়ছে, এবং এতে হবে কি ক্রমেই ইলেকশন কমিশনের যে কন্ট্রোল, এই কন্ট্রোলটা কমে আসবে এবং কমে আসছে। ইলেকশন কমিশনকে দৃশ্যমান হতে হবে এবং নির্বাচন কমিশনকে তার সাধ্যে যা আছে সব অস্ত্র ব্যবহার করতে হবে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি রিটার্নিং অফিসারের মাধ্যমে সমাধানের কথা বলছেন নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনের কোনো আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার ব্যবস্থা নেবে। কোথাও ব্যবস্থা না নিলে সরাসরি জানলে আমরা তখন তাকে নির্দেশ দিতে পারবো। 28 এপ্রিল হবে 2 ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। হয়রানির প্রতিবাদে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে প্রশাসনিক বিভিন্ন পদ থেকে 35 শিক্ষকের পদত্যাগপত্র পেশ। এবং মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর লঙ্গার ভার্সন। চট্টগ্রামে ষষ্ঠ ওয়ানডে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার যুবারা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে পার্লামেন্টারি বোর্ডের সভায় তিনি কথা বলেন। এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এগুলো বন্ধেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। 3টা মাস নিজেকে নিজে অবরুদ্ধ করে রেখে সব জায়গায় খালেদা জিয়া বোমা হামলা আর সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। যখন এখান থেকে মানুষ একটু মুক্তি পেয়েছে, একটু নিঃশ্বাস ছেড়েছে এবং মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তখন তিনি আবার নতুন নাটক করতে শুরু করেছেন এবং এই নাটক করেই দেশের মানুষের জীবনে আবার নতুন করে অশান্তি সৃষ্টি করবার একটা চেষ্টা। কাজে আমি বেগম খালেদা জিয়াকে বলবো যে 91 দিন মানুষকে বহু যন্ত্রণা আপনি দিয়েছেন, এখন একটু মানুষকে রেহাই দেন। এর আগে সোমবার সকালে ঢাকা ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির হরতাল অবরোধ কর্মসূচিতে দেশজুড়ে যারা সন্ত্রাস ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। এ সময় তিনি আরো বলেন, অবরোধ আর হরতালে উন্নয়ন কর্মকাণ্ডের গতি থামাতে পারেনি বিএনপি জামায়াত জোট। ভিডিও কনফারেন্সে মানিকগঞ্জ এবং সুনামগঞ্জের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এই দুই জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরামর্শ এবং নির্দেশনা দেন বেশ কিছু বিষয়ে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বিএনপি জামাতের টানা অবরোধ হরতাল প্রসঙ্গ। বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের জন্য সারা বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে, তখন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে বিএনপি জামাত জনগণের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করেছে। আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ সকলকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে এমনভাবে কাজ করেছেন যে হ্যাঁ, একটু গতি স্লোথ হয়েছে কিন্তু কোনো কিছু বন্ধ করতে পারে নাই তারা, এবং জনগণকে আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে ওই অবস্থায় জনগণ কিন্তু এই বিএনপি জামাতের এই ধরনের সমস্ত নাশকতামূলক কাজ, জঙ্গিবাদী কাজ প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করে কেউ যাতে মানুষের ক্ষতি না করতে পারে সে বিষয়ে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এরা জনগণের কাছে ঘৃণিত, এরা বাংলাদেশের মানুষের উন্নতি চায় না। আগামী দিনে কোনো ধরনের নাশকতা কাজ যাতে না হয়, জঙ্গিবাদী কাজ যাতে না হয়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেখানে আমাদের পুলিশ, র্যাব, বিজিবি তারা সবসময় প্রত্যেকটা জায়গায় সক্রিয় থাকবেন। তাছাড়াও প্রতিটি মুহূর্ত এখানে একটা যৌথ অভিযান চলবে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক, যেখানে ভারতের টেলিযোগাযোগ কোম্পানি বিএসএনএল এবং বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির মধ্যে ইন্টারনেট ব্যান্ডউইথ বিক্রি বিষয়ে চুক্তির প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। পিঠা, পায়েস আর পান্তা ইলিশ উৎসবের মধ্যে দিয়ে বৈশাখে বরণ করল নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই উৎসবের আয়োজন করে উদীচী যুক্তরাষ্ট্র শাখা। আমাদের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসরুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠা, পায়েস আর সুস্বাদু খাবার পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বৈশাখ বরণ উৎসব। উদীচী যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস পাবলিক স্কুল অডিটোরিয়াম পরিপূর্ণ হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। নাচে গানে আগত অতিথিদের মন রাঙিয়ে তোলে উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের শিশু কিশোরেরা। বৈশাখ বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ টেলিভিশন ব্যক্তিত্ব বেলাল বেগ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। আমাদের সুশীল সমাজের লোকরা বক্তব্যে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের ধরতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের সুশীল সমাজের লোকরা, আমাদের মিডিয়াগুলো সার্বক্ষণিকভাবে এগুলো আলোচনা করা উচিত। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের এই আয়োজনে উৎসাহ দিতে যোগ দেন নিউ ইয়র্কে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সুদূর প্রবাসে থেকেও নতুন প্রজন্ম বাংলাদেশ তথা বাঙালির ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা। সময় সংবাদ, নিউ ইয়র্ক। সৌদি আরবের জেদ্দায় প্রবাসী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। বাঙালির উৎসব দেশ বিদেশে শীর্ষক স্লোগানে প্রবাসী বাংলাদেশি সামাজিক সংগঠন এই মেলার আয়োজন করে। জেদ্দায় স্থানীয় একটি পিকনিক স্পটে বৈশাখের আমেজে ব্যতিক্রমী আয়োজনে ছিল বৈশাখী র্যালি, খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মেলা প্রাঙ্গণে ছিল বিভিন্ন ধরনের স্টল। অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। উপস্থিত প্রবাসীরা বাংলাদেশে বৈশাখী উৎসবে নারীদের ওপর নির্যাতনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী বৈশাখী মেলা ও পিঠা উৎসবের। আজমানের মামজার পার্ক গার্ডেনে এই মেলা বাঙালি ঐতিহ্যে নানা রকম খেলাধুলা, পিঠা উৎসব ও দেশাত্মবোধক গানের মাধ্যমে মুখর করে রাখে প্রবাসী বাংলাদেশিদের। অপশক্তিকে দমনের প্রত্যয় নিয়ে বর্ণিল সাজের বিভিন্ন কারুকাজ উপস্থাপন করা হয় এই উৎসবে। মন মাতানো গানের সুরে আর দর্শকদের হাততালিতে মামজার পার্ক যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। মেলার আয়োজক শেখ মোহাম্মদ করিমের সভাপতিত্বে ও বোরহান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আজমান বিজনেস কাউন্সিলের সভাপতি প্রকৌশলী আব্দুল কুদ্দুস। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় বিক্ষোভ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে টিএসসি রাজু ভাস্কর্য পর্যন্ত মানববন্ধন করে ছাত্র ইউনিয়ন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য ছাত্র সংগঠন অংশ নেয়। এছাড়া আলাদাভাবে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এসব কর্মসূচি থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রক্টরের অপসারণ এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচার দাবি করা হয়। একই সঙ্গে সিসিটিভি ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। প্রশাসন খুব উদাস। যেমন আমাদের প্রক্টর সাহেবের যে ভূমিকাটা আমরা এখানে দেখলাম, তিনি একদমই নীরব ছিলেন এক্ষেত্রে। তার এটা কখনোই উচিত হয়নি, এটা আমরা তীব্র নিন্দা জানাই। কর্তৃপক্ষ আছেন তাদের কাছে অনুরোধ যেন এরকম ঘটনা আর ভবিষ্যতে না ঘটে। আগামীকাল আমাদের 7 দিনের আলটিমেটাম শেষ হচ্ছে, এখনো পর্যন্ত কোনো অগ্রগতি আমরা সাধিত হতে দেখিনি। আপনারা জানেন একের পর এক বিচ্ছিন্ন ভাবে বক্তব্য দেওয়া হচ্ছে। আমরা অবিলম্বে এই প্রক্টরের অপসারণ চাই, এমনকি আমরা দোষী পুলিশ কর্মকর্তাদের বিচার চাই। ধর্মান্ধ মৌলবাদীরাই বর্ষবরণ উৎসবকে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সোমবার কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি। নারীকে দেখার ক্ষেত্রে সহনশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি নির্মাণ অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের ভূমিকা হতাশাজনক এবং নিন্দনীয়। এটি নিছক কর্তব্যে অবহেলার শামিল। অপরাধী যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে হবে এবং তাকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে খুঁজে বের করার প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সাথে তাকে খুঁজে বের করার অগ্রগতির বিষয়ে আগামী 6 মাস প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত। স্বামীর সন্ধান চেয়ে সালাউদ্দিন আহমেদের স্ত্রীর করা রিট আবেদনটি নিষ্পত্তি করে সোমবার সকালে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশিরুল্লাহ আদালতকে জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদের নিখোঁজের বিষয়টি তদন্তে পুলিশের 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত 12 মার্চ সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ তার নিখোঁজ স্বামীকে খুঁজে বের করার সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন। এর আগে গত 10 মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। পুলিশকে নির্দেশনা দিয়েছেন যে পুলিশ তাদের যে খোঁজাখুঁজির কার্যক্রম অর্থাৎ সালাউদ্দিন আহমেদকে খোঁজার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেবে এবং আগামী 6 মাস পর্যন্ত মিনিস্ট্রি অফ হোমকে তারা প্রত্যেক মাসের 1 তারিখে তার যে এই যে খুঁজে পাওয়ার যে কার্যক্রম এইটার কি ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোমসকে জানানোর নির্দেশনা দিয়েছে। যে আইন শৃঙ্খলা বাহিনী যদি আজকে সুবোধ বালকের মতো আদালতে এসে বলে আমরা তাকে নেই নাই, এখানেই তার দায়িত্ব শেষ হয়নি। সালাউদ্দিন আহমেদকে যে নিয়ে থাকুক, যেভাবেই নিয়ে থাকুক, দুষ্কৃতিকে নিয়ে থাকে, তাকে বের করা। তাকে কে নিয়েছে, কেন নিয়ে আটক করে রেখেছে আমি জানতে চাই না, কোনোদিন জানার প্রয়োজনও মনে করি না, চাইবও না জানতে। আমি শুধু এইটুকু নিবেদন করছি, আমার স্বামীকে ফিরিয়ে দেয়া হোক, আমার বাচ্চাদের কাছে তার বাবাকে ফিরিয়ে দেয়া হোক। ইন্দোনেশিয়ার জাকার্তা অনুষ্ঠিত এশিয়া আফ্রিকা সামিটে অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 2 মহাদেশের এ সম্মেলনে আফ্রিকার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সহায়তা বাড়াতে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। পাশাপাশি এর মাধ্যমে এই বিশ্বজুড়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা সম্পর্কে তুলে ধরার সুযোগও সৃষ্টি হবে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, জিবুতিতে অবস্থানরত আরও 136 বাংলাদেশিকে মঙ্গলবারের মধ্যে ফিরিয়ে আনা হবে। আসন্ন এশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অংশগ্রহণের মধ্যে দিয়ে আফ্রিকার দেশগুলির সাথে বাংলাদেশকে একটি শান্তিকামী, উদার, গণতান্ত্রিক, দায়িত্বশীল ও উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরা সম্ভব হবে। রোমানের রাষ্ট্রদূত আমি ফেরত আসার পরপরই ওখানে গিয়েছিলেন, আমরা রিপোর্টে পেয়েছি গত পরশুদিন। সেখানে উনি প্রস্তুত করে রেখেছেন যে কেউ আসলেই তারা গিয়ে আইডেন্টিটি ভ্যালিডেশন করে বর্ডার পার করে নিয়ে আসতে পারবেন। 1000-এর বেশ নিচে, 700-800-র বেশি নয়, সব মিলিয়ে তার মধ্যে 508 জন চলে এসেছে, 136 জন আসবেন। 71-এ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের পলাতক সৈয়দ হাসান আলীর মামলার বিচার কার্যক্রম শেষ। এ বিষয়ে যে কোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সোমবার দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি ইনায়াতুর রহিমের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। পলাতক হাসান আলীর বিরুদ্ধে 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, নির্যাতনের 6টি অভিযোগে গত বছরের 11 নভেম্বর বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ তদন্ত শুরুর পর থেকে পলাতক রয়েছেন হাসান আলী। প্রসিকিউশনের প্রত্যাশা, রায় তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। হাসান আলী পলাতক, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল যেহেতু সে নিজে ভেরি ম্যাচ অ্যাওয়ার অফ হিজ ওন অ্যাট্রোসিটিস, সেই কারণেই সে জেনে শুনেই পালাইছে যে এখানে তো ধরা পড়লে আর রেহাই নাই, আমি যে কুকাম করেছি, যে জঘন্যতম অপরাধ করেছি, আমি থাকলে তো একে আমাকে ডেথ সেন্টেন্স পেতেই হবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের অসাধুচরণের প্রতিবাদে 37টি প্রশাসনিক পদ থেকে 35 জন শিক্ষক পদত্যাগপত্র পেশ করেছেন। এর মধ্যে রয়েছে প্রক্টোরিয়াল বডি, হোটেল হলের প্রভোস্ট, ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ উপদেষ্টা সহ আইআইসিটি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল। তবে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে উপাচার্য তাদের পদত্যাগপত্র গ্রহণ না করার কথা জানিয়েছেন। বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে।
বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত 12 এপ্রিল পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রধান উপাচার্যের সাথে দেখা করতে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করা হয়। পরের দিন এই দুই শিক্ষক বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। এরপর ছাত্ররা উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে নামে। এ অবস্থায় শিক্ষকরা রোববারের মধ্যে উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম দেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করায় সোমবার 37টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন 35 জন শিক্ষক। আমাদের যারা প্রশাসনিক পদে যারা ছিলেন তারা মাননীয় উপাচার্যের সাথে কাজ করতে পারছেন না। বর্তমান উপাচার্যের অধীনে কোনো ধরনের প্রশাসনিক কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন আইআইসিটি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জাফর ইকবাল। আর প্রক্টর জানিয়েছেন, প্রক্টর ও সহকারী প্রক্টর পদত্যাগ করায় কোনো অপ্রীতিকর ঘটনার দায় উপাচার্যের ওপরই বর্তাবে। এখন যদি ইউনিভার্সিটিতে কোনো অকারেন্স ঘটে, কোনো ভায়োলেন্স হয়, সেটার জন্য বিসি স্যারই দায় দায়িত্ব নিতে হবে, কারণ আমরা এই দায় দায়িত্ব নিব না। এটা আমাদের ফোরাম থেকে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া আছে। ঢাকা থেকে একজন ভাইস চ্যান্সেলরকে এখানে পাঠাবেন এবং তিনি আমার আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছে তাদের থেকে তার মেধা বেশি কিংবা ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা বেশি, আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। আমাদের বিশ্ববিদ্যালয় অনেক আধুনিক, আমার আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছেন তারা বিশ্ববিদ্যালয় চালানোর ক্ষমতা রাখেন। তবে শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে উপাচার্য বলেন, শিক্ষকদের পদত্যাগপত্র তিনি গ্রহণ করবেন না। সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বলতে পারবে না যে আমাদের ভাইস চ্যান্সেলর আমাদের প্রতি খারাপ আচরণ করেছেন। শিক্ষকদের শুভবুদ্ধি উদয় হবে, ওনারা অবশ্যই ওনাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেবেন, এবং কারণ আমি এটা তো গ্রহণ করব না। 2013 সালের 28 জুলাই থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে কর্মরত রয়েছেন অধ্যাপক ডক্টর আমিনুল হক ভূঁইয়া। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। ইয়েমেনের রাজধানী সানায় একটি গোলাবারুদের ডিপোতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 25 জন নিহত ও কমপক্ষে 300 জন আহত হয়েছে। সোমবার সানায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিপোতে বিমান হামলা চালানোর পর প্রায় 1 কিলোমিটার ব্যাপী বিস্ফোরক ছড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকা জুড়ে বিকট ধোঁয়ার সৃষ্টি হয়। এর আগে শনি ও রোববার ইয়েমেনের সালেহ শহরে 106 দফা বিমান হামলায় 31 জন হাউথি বিদ্রোহী এবং 17 জন প্রেসিডেন্ট হাদি সমর্থক নিহত হন। ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের দমনে গত মার্চ মাসের শেষ দিক থেকে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্তত 300 অবৈধ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে আবারও ঘটেছে নৌযানডুবির ঘটনা। এতে অন্তত 20 জনের প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসী সংস্থা। এ ঘটনায় এখনো উত্তাল সাগরে ভাসমান অবস্থায় বাঁচার জন্য লড়াই করছেন অনেকেই। জীবিতরা তাদের ভয়াবহ দুর্দশার কথা জানিয়ে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM এর কাছে টেলিফোনে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন সংস্থাটি। এদিকে এর আগে 900-র বেশি অবৈধ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় মাত্র 28 জনকে জীবিত উদ্ধার করা গেছে। মৃতদেহ পাওয়া গেছে 24টি। আশঙ্কা করা হচ্ছে ওই নৌকার অধিকাংশ আরোহী মৃত্যু হয়েছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় সোমবার লুক্সেমবার্গে EU পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অবৈধ অভিবাসী ঠেকাতে এর সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সেই সঙ্গে ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান আরও জোরদার করার কথাও জানান তারা। খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আজ টিম হোটেলে বিশ্রামে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যদিও বা পাকিস্তান দল সকালে মিরপুরে হালকা অনুশীলন করেছে। এদিকে দলের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানান, সিরিজ জিতলেও শেষ ম্যাচে নিজেদের শতভাগ উজাড় করে খেলবে টাইগাররা। এছাড়া বাংলাদেশ দলের এবারের টার্গেট ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। সোমবার টিম হোটেলে সাংবাদিকদের এ কথা জানান সাবেক এ অধিনায়ক। কেউ 100 করছে, তখন কিন্তু দলের জন্য প্রেশারটা বাড়তি প্রেশার হবে না। তখন এটা হচ্ছে একটা কম্বাইনেশন, একটা সবার কম্বাইন কাজ। বোলাররা যখন গ্রুপ হিসাবে হয়তো রুবেল কোনোদিন পাবে না, তাসকিন পাবে না, মাশরাফি পাবে, বা সানি পাবে না, সাকিব পাবে না, সানি পাবে, এরকম হবে। সুতরাং মেন কথা হচ্ছে যে আমরা যখন অ্যাজ টিম খেলতে পারবো, আমার মনে হয় যেটা আমরা খেলছি এখন, তাহলে আমার মনে হয় যে সাকসেস অবশ্যই আসবে। 2 ম্যাচ আমরা সিরিজ জিতেছি, আমরা জানি যে আমরা অবশ্যই অনেক ভালো একটা পজিশনে আছি। এই সিরিজটা হারানোর সম্ভাবনা নাই, বাট তারপরেও আমাদের কাছে সেটা আমার মনে হয় যে যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমরা এখন সামনের
দিকে এগোতে চাই। সামনের ম্যাচটাকে আমাদের জন্য সেম গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্রিকেট আগের চেয়ে অনেক উন্নতি করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান টি-20 ক্রিকেট দলের অধিনায়ক শহীদ আফ্রিদি। সোমবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-20 ম্যাচ খেলতে ঢাকায় এসে তিনি একথা জানান। সোমবার দুপুরে আফ্রিদি সহ 4 পাকিস্তানি ক্রিকেটার ঢাকায় এসে পৌঁছান। এদিকে তৃতীয় ওয়ানডে ম্যাচকে সামনে রেখে সোমবার সকালে মিরপুরে অনুশীলন করছে পাকিস্তান। ঢাকায় আসার আগেও পাকিস্তান দলের হয়তো কল্পনাতেও ছিল না এমন লজ্জাজনকভাবে হারতে হবে বাংলাদেশের বিপক্ষে। কিন্তু বিধিবাম, বাংলাদেশ তো আর এখন সেই বাংলাদেশ নেই, পাল্টে গেছে সবকিছু। বোলিং কিংবা ব্যাটিং সব বিভাগেই দাপটের সাথে খেলে পরপর 2 ওয়ানডেতে ধরাশায়ী করেছে আজহার আলীর পাকিস্তানকে। তাই তো টাইগাররা যখন নিশ্চিন্তে হোটেল সোনারগাঁওয়ে বিশ্রাম নিচ্ছেন, তখন প্রখর রোদে মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে পাকিস্তান দল। তাদের চাওয়া তৃতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে নিজেদের রক্ষা করা। মিরপুর স্টেডিয়ামে ফুটবল খেলার মাধ্যমে নিজেদেরকে হালকা ঝালিয়ে নিতে দেখা যায় আজহার আজমলদের। আর এদিন দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন অভিজ্ঞ পেসার উমরগুলো। এদিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-20 খেলতে দলের সাথে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন শাহিদ আফ্রিদি সহ 4 জন পাকিস্তানি ক্রিকেটার। অন্য সদস্যরা হলেন ব্যাটসম্যান আহমেদ শেহজাদ, মুক্তার আহমেদ ও পেসার সোহেল তানভীর। বিমানবন্দরে নেমে পাকিস্তানি ক্রিকেটাররা সরাসরি যান টিম হোটেল সোনারগাঁওয়ে। শেহজাদ সোহেলরা গণমাধ্যমের সাথে কথা না বললেও নিরাশ করেননি বিশ্বসেরা হার্ড হিটার আফ্রিদি। বললেন, ক্রিকেটে বাংলাদেশ আগের চেয়ে উন্নতি করেছে অনেক গুণ। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান পরপর 2 ম্যাচের হার নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি স্টাইলিস্ট ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ক্রিকেটে দিন দিন বাংলাদেশ অনেক উন্নতি করছে, বিশেষ করে বিশ্বকাপ এবং পাকিস্তানের বিপক্ষে বর্তমান সিরিজে বাংলাদেশের ক্রিকেটাররা দারুণ পারফর্ম করছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে সঠিক পথে এগিয়ে যাচ্ছে। 24 এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর লঙ্গার ভার্সন লিগ। এবারের আসরের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল মুখোমুখি হবে গতবারের রানার্স আপ বিসিবি উত্তরাঞ্চলের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে এই মৌসুমের বিসিএল লঙ্গার ভার্সনের আগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় একদিনের বিসিএল টুর্নামেন্ট। আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলায় জাতীয় দলের তারকা ক্রিকেটারদের ছাড়াই এবার শুরু হচ্ছে 4 দিনের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট। তবে 2 দলেই জাতীয় দলের খেলার অভিজ্ঞতা থাকা বেশ কিছু ক্রিকেটার আছেন। বর্তমান চ্যাম্পিয়নদের দলে আছেন শাহরিয়ার নাফিজ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, তুষার ইমরান ও আল আমিনের মতো ক্রিকেটাররা। অন্যদিকে উত্তরাঞ্চলে আছেন নঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, তাইজুল ইসলাম ও ফরহাদ রেজা। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তাবিথ আওয়ালের পক্ষে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালানোর সময় বেগম জিয়ার গাড়িবহরে হামলা ভাঙচুর। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাটক শুরু করেছে বেগম জিয়া, বললেন প্রধানমন্ত্রী। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব বন্ধের আহ্বান। তার এক সিকিউরিটি ফোর্স সেখানে গুলি চালায়, সাধারণ মানুষকে হামলা করে, মাঠে নেমেই একটা অশান্তি সৃষ্টি। ঢাকার 2 সিটি নির্বাচনের প্রার্থীদের প্রচারণা সহ নানা কর্মসূচি। মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রীর ইশতেহার ঘোষণা। সালাউদ্দিন আহমেদের খোঁজে 6 মাস অনুসন্ধান চালানোর নির্দেশ হাইকোর্টের। স্বামীকে খুঁজে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আবারও স্ত্রীর আহ্বান। পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। মৌলবাদীরাই পরিকল্পিতভাবে এ কাজ করেছে, অভিযোগ মানবাধিকার চেয়ারম্যানের। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও ডিজিটাল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।